এরা বড় লোকদেরকে টার্গেট করে, প্রবাসীদেরকে টার্গেট করে এই ধরনের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই মামলা করছে। এবং আপনি যদি যান নিম্ন আদালতে আপনি দেখবেন এইসব মামলাতেও বেশি চলতেছে। এই ছোট বাচ্চাদের এই মামলাগুলো থেকে ওই মামলাগুলো বেশি চলতেছে এবং পুলিশ কর্মকর্তারা অনেক বেশি আগ্রহী হয় ওই মামলা করতে, কারণ ওইখানে ওরা জানে এটা একটা 2 নম্বরই মামলা। ওরা জানে এই পুরুষটাকে ঠেকিয়ে দেওয়া যাবে এবং ওই মহিলা থেকে তারা টাকাও পেতে পারে। মধুচন্দ্রিমা কখন হলো? যদি একটা দম্পতি মধুচন্দ্রিমা উদযাপন করে আর তাদের বাবা মা ভাই বোন সব অসুস্থ থাকে, ঘরে বাজার করার পয়সা না থাকে, ছোট ভাইটা বেকার হয়ে যায়, তখন যে অবস্থা হয় সরকারের ঠিক একই অবস্থা হয়েছে। পরিসংখ্যান দেখা যায় যে শেখ হাসিনার আমল, ইউনূসের আমল থেকে অনেক বেটার ছিল, সব সেক্টরে বেটার ছিল, সে কোনো কিছুই ভালো করে নাই। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসে, শাসন ভার বদলায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলের প্রশ্নটি কি চিরকাল একই বৃত্তে ঘুরপাক খায়? গণঅভ্যুত্থানের দীর্ঘ 18 মাস পর গত ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছিল। বিএনপি সরকারের 3 মাস বা মধুচন্দ্রিমার সময়সীমা এখন প্রায় শেষ, কিন্তু রাজনীতির মাঠ কি আসলেই শান্ত হয়েছে? একদিকে সংস্কারের গতি প্রকৃতি এবং সংবিধান সংশোধন নিয়ে খোদ মিত্র দলগুলোর ভেতরেই শুরু হয়েছে নানা সমীকরণ। অন্যদিকে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফিরে আসা বা দম্ভের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ পর্যন্ত বিতর্ক এখন তুঙ্গে। বর্তমান প্রেক্ষাপটে কোন পথের রাজনীতি? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনায় দর্শক আমি ফারনাজ জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। স্টুডিওতে আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। দর্শক জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। জনাব আনিস আলমগীর, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা শিরোনাম রেখেছি কোন পথের রাজনীতি, আমরা সেই প্রেক্ষাপটে আলোচনা করবই, কিন্তু বর্তমান বাস্তবতায় যে বিষয়টি আমাদের সবার বিবেকের দরজায় করা নাড়ছে সেটি হচ্ছে রামিসা হত্যাকাণ্ড। যে শিশুটি নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার বাবা চিৎকার করে বলেছে আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। একজন সন্তানহারা বাবার বিচার চাওয়ার ন্যূনতম শক্তি ভরসা যখন আসলে হারিয়ে যায়, তখন আসলে সেই সমাজ বা রাষ্ট্রের নৈতিক ভিত কতটা নড়বড়ে হয়ে পড়ে? আপনি তো বলেই দিয়েছেন আসলে যে প্রেক্ষিত একটা বাবা কতটা অসহায় হলে, কতটা কি বলবো, দুঃখ পেলে বলতে পারেন যে এই বিচার চায় না সন্তানের এই পরিস্থিতি। মৃত্যু, ধর্ষণ তো আছে, তার উপর মৃত্যু, এই দুটি ঘটনা জাতিকে সত্যি নাড়া দিয়ে দিয়েছে। এর আগে আরেকটা শিশু এই ধরনের ঘটেছিল আসিয়ার সঙ্গে। আসিয়া তো মেয়েটির নাম না? আসিয়া। তার সঙ্গেও এই পরিস্থিতি ঘটেছিল, তার নিকট আত্মীয় তাকে ধর্ষণ করেছিল, মৃত্যু হয়েছিল। আমাদের এখান থেকে বড় বড় নেতারা গিয়েছিলেন, সেটা ক্যাটেগরি ওই ডক্টর ইউনূসের আমলেই ছিল। তো এবারও আমি দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী, আজকে দেখলাম আমি প্রধানমন্ত্রী তার বাসায় যাবেন, মিরপুরে যে বাসায়, রমিসার বাসায়। এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, কিন্তু তাকে আমরা এটা অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু আমরা আবার যদি এটা দেখি, প্রধানমন্ত্রী কত বাসায় যাবেন? এই ধরনের সান্ত্বনা ভ্রমণ ওনার কতবার হবে? তাহলে এই সারা দেশে তো আজকে এই পরিস্থিতি বিরাজ করছে। আজকে আবার যখন আমরা কথা বলছি তখন চিটাগাংও একই ধরনের একটা ঘটনা ঘটেছে, ছোট বাচ্চা 4-5 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই তো আমরা নাটোরের ঘটনা দেখেছি, ঠাকুরগাঁয়ের ঘটনা দেখেছি, 4-5টা ঘটনা এরকম ঘটেছে। তো একটার পর একটা ঘটনা যদি ঘটতেই থাকে তাহলে দেশে তো বুঝতে হবে যে এটা কতটা ভয়াবহ হয়েছে। আমি কতটা চিত্র যদি আপনাকে বলি, শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের একটা কম্পাইল রিপোর্ট আমি দেখলাম, সেখানে দেখছি যে 85টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 85টি ধর্ষণের ঘটনা জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসে ঘটেছে, এবং সেখানে 34টা হচ্ছে গণধর্ষণ। এবং তার মানে ঘটনা, মোট মামলার 40% হচ্ছে গণধর্ষণ হয়েছে, শুধু ধর্ষণ না, গণধর্ষণ। তাহলে কতটা সমাজে ডেসপায়ার্ড হয়ে গেলে পাবলিক এই ধরনের কাণ্ড করতে পারে। এবং সেখানে আরও একটা পরিসংখ্যান দেখছি, 36টা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এর মধ্যে। এগুলো সহ তো দখল আরও বেড়ে যাবে এখন, আর আজকে কালকে 2 জন সহ, বা এই ফেব্রুয়ারি মাসের পরে যেগুলো ঘটেছে, মার্চ, এপ্রিল, মে,
3টা যদি আমরা যোগ করি তাহলে এটা এই সংখ্যাটা আরও বেশি। এবং সবচেয়ে বড় নির্মম যে ঘটনাটা হচ্ছে এই শিশুগুলো 9 বছরের নিচে এই শিশুগুলোর যারা এই ঘটনার শিকার হয়েছে। সো আমার মনে হয় যে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির কথা আমরা বারবার বলি। দৃষ্টান্তমূলক শাস্তি আর কি হবে, কারণ এই আইনে বলা হয়েছে মৃত্যুদণ্ড, এই আইনে বলা হয়েছে যাবজ্জীবন। এর থেকে বড় আর কি সাজা আছে? তাহলে এটা প্রকাশ্যে হাতে নিতে হবে, কোনো বিচারেরই দরকার নাই, জনতা তাদেরকে গুলি করে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। কিন্তু সেই বর্বরতার দিকে তো আমরা যেতে পারি না। আমরা একটা বর্বরতার থেকে তো আরেকটা বর্বরতা যেতে পারি না, যতই আমরা আবেগের কথা বলি যে আমরা এটা করব। কিন্তু জনাব আনিস আলমকে নিশ্চয়ই 2000 সালে পাকিস্তান আদালতের দেয়া একটি রায়ের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। সিরিয়াল কিলার এবং শিশুদের যৌন নির্যাতনকারী জাভেদ ইকবাল মুঘলকে তার নিজের ব্যবহার করা লোহার শিকলে শ্বাসরোধ করে হত্যার পর 100 টুকরো করে অ্যাসিডে গলিয়ে দেওয়ার রায় দেওয়া হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো কিন্তু সে সময় এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছিল, কিন্তু ধর্ষণকারীর যে পিল চমকে দেওয়ার মতো একটি রায়, সেরকম নজির স্থাপন করা কতটা জরুরি? না, জরুরি তো অবশ্যই। আপনি মৃত্যুদণ্ড মানি তো তাই, ওকে তো আদালতই দিয়েছে। মৃত্যুটা কিভাবে হবে? অনেক সময় বলছে যে তার ফাঁসিতে ঝুলিয়ে রাখবে, অনেক সময় হচ্ছে ফায়ার স্কোয়াডে হবে, এই ধরনের বিচারক নানাভাবে দিতে পারে। কিন্তু আলটিমেট রেজাল্টটা কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে মৃত্যুদণ্ড। তার এই ঘটনাগুলোতে 2টা সাজা আছে, একটা যাবজ্জীবন, একটা মৃত্যুদণ্ড। আমি কেন এইটা কার্যকর হচ্ছে না, তারপরও কেন থামছে না, মানে সর্বোচ্চ সাজা দেওয়ার পরে, তার মানে কঠোর শাস্তির বিধান রয়েছে কিন্তু তারপরেও হচ্ছে না, কারণ বুঝতে পারছে কিনা যে আইনের ফাঁক ফোকর দিয়ে তিনি পার পেয়ে যাবেন, পেয়ে যাচ্ছে। আর এটা দীর্ঘসূত্রিতা হয়। আমি এই জিনিসটা বারবার বলছি যে মামলাগুলো জট, এত পুলিশ কর্মকর্তা তো আর আপনি পাচ্ছেন না যে এত ধর্ষণ মামলা সে করবে। এখানে বলা হচ্ছে যে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, 90 দিনের মধ্যে এটার বিচার শেষ করতে হবে। নতুন আইনে যেটা বলা হয়েছে, এটা যদি হয় তাহলে তো বেস্ট। কিন্তু আমাদের পুলিশ কর্মকর্তাগুলো এই ধর্ষণ মামলাতে আরেকটা যন্ত্রণার মধ্যে পড়ছে। সেটা হচ্ছে এই বেসিক যে মামলা, যে সত্যিকার অর্থে যে মামলা, তার থেকে মিথ্যা মামলা অনেক বেশি। কিছু ব্যবসায়ী নারী, এটা শুনতে হয়তো খারাপ লাগবে, এরা বড় লোকদেরকে টার্গেট করে, প্রবাসীদেরকে টার্গেট করে এই ধরনের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই মামলা করছে। এবং আপনি যদি যান নিম্ন আদালতে, আপনি দেখবেন এইসব মামলাতেও বেশি চলতেছে। এই ছোট বাচ্চাদের এই মামলাগুলো থেকে ওই মামলাগুলো বেশি চলতেছে। এবং পুলিশ কর্মকর্তারা অনেক বেশি আগ্রহী হয় ওই মামলা করতে, কারণ ওইখানে ওরা জানে এটা একটা 2 নম্বরই মামলা। ওরা জানে এই পুরুষটাকে ঠেকিয়ে দেওয়া যাবে এবং ওই মহিলা থেকে তারা টাকাও পেতে পারে। সো এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাও কিন্তু একটা বিরাট একটা ঝামেলা হয়ে আছে এই ধর্ষণ মামলার ক্ষেত্রে। এখানে সরকার খুব ইজিলি এটা সমাধান করতে পারে। কিভাবে? যে প্রলোভন যে দেখাবে, প্রলোভনের একটা বয়স থাকতে হয়। আপনি 40 বছর 50 বছরের মহিলা যদি একটা শিশু বা একটা যুবক বা একটা পুরুষের বিরুদ্ধে মামলা আনছে প্রলোভন দেখিয়ে, তো প্রলোভনের তো বয়স থাকবে। আপনি 40 বছরও আপনার প্রলোভন কি সেটা যদি না বুঝেন তাহলে হবে না। সো সরকার এটাকে কিন্তু বিভক্ত করে না। আমি মনে করেছিলাম যে এই আইনটাকে চেঞ্জ করেছিল ডক্টর আসিফ নজরুল যখন উনি আইনমন্ত্রী ছিলেন। এটা একটা আরও এক্সপিডাইট করছে, এই যে মামলাটা আরও যেভাবে কীভাবে হয়, বিশেষ করে আসিয়ার মামলার পরপর। কিন্তু এই জিনিসটা রয়ে গেছে। আসল গলদ যেখানে এই ধর্ষণ মামলা দিয়ে পুলিশদের ব্যতিব্যস্ত করে রেখেছে, ভুয়া মামলা দিয়ে এই জিনিসটা রয়ে গেছে। এবং এটা কিন্তু একটা পুরুষ নির্যাতনের কারণ হয়েছে। আরেকটা পয়েন্ট আপনাকে আমি বলি, এই মামলায় এটা আবার অন্যের আবার অন্যভাবেও নিতে পারে। মনে করেন পৃথিবীর বহু দেশে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নাই, অনেক দেশে নাই মৃত্যুদণ্ড, অনেক দেশে নাই। শুধু ধর্ষণ নয়, এমনিও মৃত্যুদণ্ড নাই। কিন্তু আমরা যখন মৃত্যুদণ্ড দিয়েছি, তাহলে আমরা এই মৃত্যুদণ্ড দিয়ে আমরা কি আসলে ভালো করেছি খারাপ করেছি, এটা বিশ্লেষণের দরকার আছে। কারণ আপনি যখন মৃত্যুদণ্ড ডিক্লেয়ার করেন, তখন ভিকটিমকে মেরে ফেলার আরেকটা প্রবণতা তৈরি হয়, যে যাতে চিহ্ন কোনো না থাকে। এইটার ক্ষেত্রে ধর্ষণের পর আপনি দেখবেন ধর্ষণ করে, ঠিক আছে, ধর্ষক জৈবিক উত্তেজনায় ধর্ষণ করেছে, সেটা নানা ক্ষেত্রে নানাভাবে হতে পারে। কিন্তু পরপরে মৃত্যু হচ্ছে কেন? মৃত্যুটা হচ্ছে শুধুমাত্র চিহ্ন বাদ দিয়ে দেওয়ার জন্য, যেহেতু সাজাটা অনেক কঠিন।
ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম কোন পথের রাজনীতি, কিন্তু রামিসা হত্যাকাণ্ড যেটি আমাদের অন্যতম আলোচনার বিষয় বর্তমান সময়ে, এবং যেমনটি বলছিলাম জনাব আনুস আলমগীর বলছিল যেটি আসলে আমাদের বিবেকের কাঠগড়ায় প্রতিঘাত করেছে। সেই জায়গা থেকে একটু জানতে চাই, রামিসার বাবা কেন বিচার চাইছে না? এটি কি আসলে আমাদের বিচার ব্যবস্থার প্রতি পুঞ্জীভূত ক্ষোভ? এটা এক ধরনের হতাশা, কেননা এই বিচার পেতে গেলে যিনি বাদী তাকে যে খরচ করতে হয়, তার যে আসা যাওয়া কোর্টে, তার যে সময়, এবং তারপরে বিচার নিয়ে যে অনিশ্চয়তা, এই সব কিছু মিলিয়ে এখন বাংলাদেশে বহু দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিরা মনে করেন যে বিচার চাইলে যেহেতু বিচার পাওয়া যায় না, তাই মেনে নেওয়াটাই উচিত, অথবা এক ধরনের স্রষ্টার দরবারে তারা বিচার দিয়ে তারা তাদের সে হতাশা মোচন করার চেষ্টা করেন। এটা হতাশা থেকে বলা, এটা এক ধরনের ক্ষোভ থেকে বলা, এবং এটা যে শুধু বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভ সেটি নয়, এটি সমাজ ব্যবস্থার প্রতিও ক্ষোভ। এবং আমাদের সমাজ প্রতিনিয়ত নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে, দরিদ্র মানুষের জন্য আইন, আদালত, বিচার ব্যবস্থা অত্যন্ত খরচের বিষয় হয়ে যাচ্ছে, এবং বহু জায়গাতে ক্ষমতাবানরা এই জায়গাগুলিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার যে উদাহরণ সেটি স্থাপন করেছেন। তাই আমাদের কাছে, অনেকের কাছেই এক ধরনের হতাশা তৈরি হয়েছে অনেকের মনেই, যে বিচার চাইলে আসলে এই দেশে বিচার পাওয়া খুব কঠিন, খুবই কঠিন। এবং রামিসার বাবা আরও একটি বিষয় যেটি উল্লেখ করেছে যে এই বিষয়টি নিয়ে 15 দিন আলোচনা হবে, তারপর ভুলে যাব। অতীতেও কিন্তু আমরা এমনটি দেখেছি। ভুলে যাওয়া, সাধারণ মানুষ ভুলে যাওয়ারই কথা, কেননা সাধারণ মানুষ এই ট্রমা যদি বহন করতে থাকে সারাক্ষণ, এটা হয় না। পৃথিবীর কোথাও এই সাধারণ মানুষ আলোচনায় এই বিষয়গুলি রাখে না, এবং আমাদের এখানে এত বেশি মানুষ, প্রতিনিয়ত এত বেশি দুর্ঘটনা, এত বেশি অন্যায়, এত বেশি অবিচার, যে মানুষ আবার একটা নতুন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু রাষ্ট্র ভুলে যেতে পারবে না, সিস্টেম বা ব্যবস্থা এটাকে ভুলে যেতে পারবে না, পুলিশ কিংবা আদালত এটাকে উপেক্ষা করতে পারবে না। ওই জায়গাটা নিয়ে কিন্তু আসলে মানুষের ক্ষোভ। ভুলে তো সাধারণ মানুষ যায়, এটা স্বাভাবিক, এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। সকল এই ধরনের চূড়ান্ত বেদনাদায়ক ঘটনা যদি আমাদের মনে একইভাবে জমা থাকতো, তাহলে কিন্তু আমরা এটা, এই বেদনার ভার বহন করতে পারতাম না। এটা ধীরে ধীরে ফিকে হয়ে আসে স্বাভাবিকভাবে। প্রত্যেকের জীবন নিয়ে যারা যারা ব্যস্ত হয়ে যান, টেলিভিশনগুলি কি প্রত্যেক দিন এই সংবাদ পরিবেশন করবে? তা তো করবে না। ফেসবুকে কি প্রত্যেক দিন এই ঘটনা আলোচনা হবে? সেটাও হবে না। কিন্তু এই বিচার নিশ্চিত করার যে দায়িত্ব, অর্থাৎ সিস্টেম যে ভুলে যাবে না, এই ব্যাপারটা নিশ্চিত করতে হয় সিস্টেমকে। আপনি যদি উন্নত দেশে যান তাহলে দেখবেন যে ওরা ওদের এই কোল্ড কেস যেগুলি, মানে বহুদিন ধরে নিষ্পত্তি হয় নাই, সেগুলিকে আবার বের করে নিয়ে এসে তারা সেগুলিকে সলভ করার চেষ্টা করে, আনসলভড কেসগুলিকে সলভ করার চেষ্টা করে বছরের পর বছর। আমরা মনে আছে কিনা জানি না, আমাদের এখানে যখন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন হলো, তারা সিদ্ধেশ্বরী এলাকার একজন গৃহবধূর হত্যাকাণ্ড বহু বছর পরে তারা সেটা রহস্য ভেদ করেছিল, আনসলভড কেস ছিল। এরকম আনসলভড কেস রাষ্ট্র মনে রাখে, সিস্টেম মনে রাখে উন্নত দেশে। কিন্তু আমাদের এখানে আপনি দেখেন, শহীদ ওসমান হাদি হত্যার যে ডেট, মানে এই তদন্তের প্রতিবেদন দেওয়ার যে ডেট, সেটা কিন্তু বারবার পিছাচ্ছে। সাগরা রনি হত্যাকাণ্ডের যে আজও তো যে সুরাহা, সেটা হয় নাই। তো তাহলে দেখেন, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শেষ পর্যন্ত একটা তদন্ত প্রতিবেদন সময় মতো পাওয়া যায় না, মৃত্যু সুরাহা হয় না, তখন তো এই সাধারণ মানুষ, রামিসার বাবার মতো যারা, তারা তো এইসব কথা বলবে। বিচারের এই দীর্ঘসূত্রিতাই কি তাহলে অপরাধীদের উৎসাহিত করে? শুধু বিচারের দীর্ঘসূত্রিতা না, অপরাধীরা বিচারের ভেতর দিয়ে, মানে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে বহুভাবে আইনের ফাঁক ফোকর গলে বেরিয়ে যেতে পারেন। এবং অপরাধীদের অনেকেই ক্ষমতাবানদের আশ্রয় প্রশ্রয় পান, রাজনৈতিকভাবে তারা ব্যবহৃত হন। এরকম নানান উপাদান রয়েছে, নানান ফ্যাক্টর রয়েছে, যেগুলির কারণে অপরাধীরা এক ধরনের সাহস পেয়ে যান, অথবা এক ধরনের, আমি বলবো যে একটা পলায়নের জন্য বা বাঁচার জন্য একটা জানালা কিংবা দরজা পেয়ে যান। আমাদেরকে এই বিষয়গুলি আসলে আরও গভীরভাবে সমাধান করার জন্য চেষ্টা করা উচিত, এবং সদিচ্ছা থাকা দরকার। আমাদের সবচেয়ে বড় অভাব হচ্ছে আমাদের যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতাবান যারা, তারা এই বিষয়গুলিকে মনে করেন এটাই ঘটার কথা ছিল, বা কিছু ক্ষতিপূরণ দিয়ে দিলে হয়তো এটা মিটে যাবে। কিন্তু আসলে এই ক্ষত থেকে যায় সমাজে, এবং এই ক্ষত ধীরে ধীরে গভীর হতে হতে এমন এক বিকৃত ক্যান্সারাস ক্ষতে পরিণত হয়, একটা ম্যালিগন্যান্ট পর্যায়ে চলে যায়, যেটাকে আর সারানোর কোনো উপায় থাকে না।
আমরা কি সমাজে সেই জায়গায় পৌঁছে গিয়েছি কিনা এটা এখন আমাদেরকে প্রশ্ন করতে হবে। মানবাধিকার সংগঠনগুলো বলছে গত কয়েক মাসে শত শত ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনা কি হঠাৎ করে বেড়েছে নাকি এটি সামাজিক অবক্ষয়? যখন সমাজের আইন শৃঙ্খলা কাঠামো ভেঙে পড়ে তখন দুর্বল যারা অপেক্ষাকৃত তারা প্রথমে অত্যাচারের শিকার হয়। শিশু যেহেতু শারীরিকভাবে দুর্বল, শিশু যেহেতু অবুঝ, শিশু যেহেতু প্রতিবাদ করতে পারে না, ফলে শিশু এবং নারীরা প্রথম অবস্থায় আক্রান্ত হতে শুরু করেন এবং সেই ঘটনাটা এখানে ঘটছে। আপনি বলেন তো, রাস্তাঘাটে মানুষ হত্যা করা হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, লুটতরাজ হচ্ছে, এই জিনিসগুলি পুলিশ ঠেকাতে পারছে না। তো এই বৃহৎ যে অপরাধ যেটা চোখের সামনে ঘটছে সেটা যখন পুলিশ ঠেকাতে পারে না, তখন ঘরের ভেতরে কিংবা লুক্কায়িত জায়গায় কিংবা লোকচক্ষুর অন্তরালে যে ধর্ষণ বলেন কিংবা নারী নির্যাতন বলেন, এই ঘটনাগুলি যখন ঘটে তখন তো ব্যক্তি ভাবে যে এটা আরো সহজ এবং ব্যক্তি মনে করে যে এটা করে পার পাওয়া যাবে। আর তার মধ্যে যুক্ত হয়েছে মৃত্যুদণ্ডের আইন। যখন এই ঘটনাগুলি ঘটে সাধারণত ভিকটিম নিজেই হয় সাক্ষী। ভিকটিম যখন বলতে পারে না বা ভিকটিম যখন অপরাধীকে শনাক্ত করতে পারে না, তখন কিন্তু অপরাধী এক ধরনের সুযোগ পেয়ে যান এবং এই কারণে কিন্তু শুধু ধর্ষণ না, হত্যার পরিমাণটা বেড়ে গিয়েছে। এই ক্যাপিটাল পানিশমেন্টের জন্য আমার মনে আছে যে এই মানবাধিকার সংস্থা শুধু নয়, জনগণ গিয়ে দাবি জানিয়েছিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় না দিয়ে যুক্তিকে চিন্তা করতে হয় এবং ক্যাপিটাল পানিশমেন্ট একটা বড় কারণ যেখানে এখন ধর্ষণকারীরা, যিনি ধর্ষিত হয়েছেন বা যার উপরে নির্যাতন হয়েছে, তাকে বাঁচিয়ে রাখতে চায় না, কারণ তিনি হচ্ছেন ফার্স্ট হ্যান্ড উইটনেস, তিনি নিজেই নিজের সাক্ষী। এবং এই ব্যাপারটা কিন্তু এইখানে নয়, সারা পৃথিবীতেই দেখা গিয়েছে। শাস্তির পরিমাণ বাড়িয়ে দিলে তখন এই ধরনের কেসে ভিকটিমকে হত্যা করা বা ভিকটিমকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার একটা প্রবণতা। জনাব আব্দুল তুষার, নিশ্চয়ই আপনি অবগত আছেন সরকারের মধুচন্দ্রিমার সময় ইতিমধ্যে শেষ হতে যাচ্ছে। রাজনীতিতে স্থিতিশীলতা ফিরেছে কিনা সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার আব্দুল তুষার, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সরকারের প্রথম 100 দিনকে মধুচন্দ্রিমা হিসেবে ধরা হয়, সেই হিসেবে আর দু একদিনের মধ্যেই সরকারের সেই সময়সীমা শেষ হতে যাচ্ছে। যদি রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন করি, কতটুকু স্থিতিশীল হলো, সেই সঙ্গে সরকার যে 3টি অগ্রাধিকার নির্ধারণ করেছিল তার দৃশ্যমান বাস্তবায়ন হলো কি? প্রথমত, সরকারের মধুচন্দ্রিমার পিরিয়ড শেষ হলে সরকারের সাফল্য ব্যর্থতা তখনই বিবেচনা করতে হবে, ব্যাপারটা সেরকম না। আমার কাছে মনে হয়েছে যে সরকার এসেছে যখন, সরকার কিন্তু মধুচন্দ্রিমা উদযাপনের সময় পায় নাই। এই কারণে যে শুরুতেই তার উপরে নানান ধরনের ক্রাইসিস। একটা হচ্ছে শুরুতেই তাকে আক্রমণ করা হয়েছে যে তারা জুলাই সনদ মানছেন না, এরকম বলা হয়েছে এবং বিরোধী দল খুবই তাদেরকে কথা এবং সংসদে বাইরে এবং ভেতরে প্রচুর আক্রমণ করেছেন তারা। তারপর যেটা হয়েছে যে তারা একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। তিনি আসলে অর্থনীতি কোনো পুনরুদ্ধার করতে পারেন নাই, বিদেশি বিনিয়োগ একেবারে আসে নাই, ব্যাংকগুলিতে শৃঙ্খলা তিনি আনয়ন করে যেতে পারেন নাই এবং দারিদ্র্যের হার বেড়েছে, বেকারত্বের হার বেড়েছে। এরকম একটা অবস্থায় তারা ক্ষমতা নেওয়ার সাথে সাথে তারা হামের মৃত্যু মোকাবেলা করতে শুরু করেছেন এবং শিশু মৃত্যুর হার দিনকে দিন বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য ব্যবস্থার 12টা বাজিয়ে গিয়েছেন ডক্টর ইউনূসের সরকার। ফলে মধুচন্দ্রিমা কখন হলো? যদি একটা দম্পতি মধুচন্দ্রিমা উদযাপন করে আর তাদের বাবা মা ভাই বোন সব অসুস্থ থাকে, ঘরে বাজার করার পয়সা না থাকে, ছোট ভাইটা বেকার হয়ে যায়, তখন যে অবস্থা হয় সরকারের ঠিক একই অবস্থা হয়েছে। তাই আমি বলবো যে সরকার খুব একটা মধুচন্দ্রিমা উদযাপনের সময় পান নাই। আর আরেকটু হচ্ছে তার যে অগ্রাধিকার, সে অগ্রাধিকার দিতে গিয়ে সরকার কিন্তু চেষ্টা করেছেন। যেমন তারা বলেছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর পাশে তারা দাঁড়াবেন, কার্ড বিতরণ করবেন, দরিদ্র মানুষকে সহায়তা দেবেন। তো সেই সহায়তা কার্যক্রমটা শুরু হয়েছে। তারপর তারা বলেছেন শিক্ষা এবং স্বাস্থ্যে তারা মনোযোগ দেবেন, স্বাস্থ্য নিতে তারা বিপাকেই পড়েছেন। আর শিক্ষায় পরিবর্তন আনার জন্য তাদের চেষ্টাটা রয়েছে, সেটা আমরা দেখেছি। এবারে পরীক্ষাগুলিতে নকলের পরিমাণ কমিয়ে আনা, যে কোনো ধরনের অসুবিধা তৈরি হওয়ার নিউজ অনেক কম এসেছে। আর বাকি অন্যান্য খাতে তারা যে মনোযোগ দেবেন বলেছিলেন, সেইখানে শুধু ব্যাংক খাতের বিষয়টা সরকার এখনো সলভ করতে পারেন নাই। লুটেরা পুঁজিপতিদের টাকাও ফেরত আসে নাই। আর NBFI সহ ব্যাংক থেকে যেসব টাকা লুট হয়ে গিয়েছে, ব্যক্তি শ্রেণীর যারা আমানতদার, তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে সরকার কিন্তু আগের সরকারের যে প্রতিশ্রুতি ছিল সেটা ধারাবাহিকতা সেটা পালন করতে পারেন নাই। এখন কথা দিয়েছেন যে জুলাই মাসের পর তারা এটা করবেন এবং এটা নিয়ে আসলে
এক ধরনের টালবাহানা হচ্ছে। আমার মনে হয় সরকারের একটু মনোযোগী হয়ে এই ব্যক্তির যে আমানত, সেই আমানত ফেরত দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। আমারও এখানে একই রকম মত প্রায়, কারণ দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা আনা, বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্র স্বাভাবিক করা, এগুলো তারা একটা অগ্রাধিকার দিয়েছিল। তো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমি মনে হয় যে যথাযথ হয়নি, এবং এই যথাযথ না হওয়ার পিছনে আব্দুল নতুর সাহেব যেটা বলছিল যে জুলাই নিয়ে যেই ধরনের অপবাদ এই সরকারকে মানে তার প্রতিপক্ষ দিচ্ছিল ঘরে বাইরে মানে সংসদ এবং সংসদের বাইরে, এখন এমন এক পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে যে বিএনপি সরকার জুলাইয়ের বিরোধী, আর ওদের যে আচরণ তাতে মনে হচ্ছে ওরা সরকার চালাচ্ছে এবং ইউনূসের এক্সটেনশন চলতেছে এখন, ওদের যে আচরণ যেটা দেখা যায়। এবং সেই পরিস্থিতিতে তারা মবের যে সংস্কৃতি সেটা এখনো জারি রেখেছে, ওকে ধরো একে ধরো এর মারো, সেই ইউনূসের সময় যেটা চলেছিল সেটাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জন্যই উন্নতি হচ্ছে না। সরকার যদি কঠোর হয়ে এগুলো ব্যত্যাঘাত না করে তাহলে এগুলো হবে না। সরকার, মানুষ মনে করতেছে যে এখন ইউনূস এখনো ক্ষমতায় রয়ে গেছে। এই ক্রাইসিস, বঙ্গুর অর্থনীতির যে কথাটা বলেছে, আমি এটা যদি আরো সহজ উদাহরণ দিই, মনে করেন তাস খেলতে বসেছে সবাই, 4 জন বসছেন, এই সবারই তো ভালো খেলোয়াড় তো খারাপ না, কিন্তু তাসগুলো খারাপ পড়ছে। বিএনপির জন্য সময়টা হচ্ছে খারাপ হয়েছে, যে তাস ভালো হয় নাই, খেলবে কি করে। এই যে ইউনূস যে একটা ভঙ্গুর অর্থনীতি এখানে তৈরি করে দিয়ে গেছে, লাখ কোটি টাকা যে ঋণ করে গিয়েছে, এবং শেখ হাসিনার আমল থেকে আবার এই অর্থনৈতিক ক্রাইসিস ছিল, কিন্তু এই মাত্রাই ছিল না, এ তো লেজে গোপরে করে দিয়েছে। ইউনূসের 18 মাসের অদক্ষতা এবং অর্থনীতি সহ বিভিন্ন সেক্টরে যেই অবদমন এবং যেই মানে অব্যবস্থাপনা, চুরি ডাকাতি, এই যা কিছু হয়েছে তারই ফল এই সরকারই পেয়েছে। এবং ইউনূস বারবার বলতেছে যে শেখ হাসিনার আমল থেকে সে কিছু পায় না, কিন্তু পরিসংখ্যান দেখা যায় যে শেখ হাসিনার আমল ইউনূসের আমল থেকে অনেক বেটার ছিল, সব সেক্টরে বেটার ছিল। সে কোনো কিছুই ভালো করে নাই, বরং ক্ষতি করে আরো, শেখ হাসিনার প্রসঙ্গ যেহেতু এলো, সে ক্ষতি করে এই সরকারের হাতে দিয়ে গেছে। রাজনৈতিক অঙ্গনে আমরা আবারও দেখছি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা চলছে, এবং আপনি নিশ্চয় অবগত আছেন সম্প্রতি শেখ হাসিনা কয়েকটি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি শিগগিরই দেশে ফেরার কথা জানিয়েছেন। আমি এই বিষয়টি আলোচনায় আনতে চাই, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। তো সচেতনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি দিচ্ছি। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আনিস আলমগীর, শেখ হাসিনা সম্প্রতি কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন শিগগিরই দেশে ফিরে আসার কথা। শেখ হাসিনা কি দেশে ফিরছে? এটা উনি বলতে পারবেন যে আসলে কোন প্রেক্ষাপটে ওনাদের এই সুযোগ তৈরি হয়ে গেল যে দেশে আসা। কিন্তু আমরা একজন দেশবাসী হিসাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা ইলেকশনের আগেও বলেছিলাম এই কথাগুলো, বিশেষ করে আমি জেলে যাওয়ার আগেও বলেছিলাম যে আমরা যে একটা ইলেকশন করতে যাচ্ছি, এটা ইনক্লুসিভ ইলেকশন যে হচ্ছে না, সেটার খেসারত কিন্তু আবার জাতিকে দিতে হবে। সেই খেসারতটা কি? আপনি যদি ইনক্লুসিভ ইলেকশন করতেন তাহলে এখানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের, জনগণ কর্তৃক প্রত্যাখ্যানের একটা ভালো সুযোগ তৈরি হইতো, যে একটা গণ অভ্যুত্থানে পরাজিত একটা রাজনৈতিক দল আবার ক্ষমতা আসতে চাচ্ছে, মানুষ কিন্তু তাকে প্রত্যাখ্যানের সুযোগ পেত। কিন্তু যেহেতু এই প্রত্যাখ্যানটা ভোটের মাধ্যমে হয়নি, এটা প্রত্যাখ্যানের পরে এটা ভোটের মাধ্যমে হয়নি, সো শেখ হাসিনার এখানে কথা বলার সুযোগ রয়ে গেছে, তার দলের লোকদের কথা বলার সুযোগ রয়েছে, কারণ তারা জনগণের ভোটে রিজেক্ট হয়নি। আপনি যদি খেয়াল করেন আমাদের দেশেও ইতিহাস রয়ে গেছে, 90-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু রিজেক্টেড পার্টি যারা ছিল, যারা ক্ষমতা হারানো, এরশাদ কিন্তু নির্বাচন করার সুযোগ পেয়েছিল 90-তে, এবং সেখানেও কিন্তু জনগণ একটা রায় দিয়ে দিয়েছে, এরশাদকে ক্ষমতায় আনে নাই, কিন্তু 3 নম্বর দল হিসেবে ছিল। সো আওয়ামী লীগ সেই পরীক্ষাটা উত্তীর্ণ হয়নি বলে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের এখনো সুযোগ রয়ে গেছে, আমাদের ক্ষমতায়, আমাদেরকে জনগণ চাচ্ছে, আমরাই যাব। কারণ তাদেরকে তো সেই সুযোগ দেওয়া হয়নি, এবং যে আদালত তাদের বিচার করছে সেই আদালত নিয়েও শেখ হাসিনা প্রশ্ন করেছেন, এবং তার দলের লোকেরাও প্রশ্ন করে, এই সমস্ত আদালতের এখতিয়ার নাই তার বিচার করার এবং এই ধরনের মামলা করার। এটা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এটা তৈরি করা হয়েছিল। সো দেশে বিদেশে তারা কিছু প্লাস পয়েন্ট পাচ্ছে কথা বলার জন্য। এর মধ্যে জাতিসংঘের এই যে মানবাধিকার কমিশনে আপনি খেয়াল করে দেখছেন কেন, কয় মাস আগে প্রায় 200 আইনজীবী একটা চিঠি দিয়েছিল যে তাদের এটার দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে, এবং সব কিছু মিলে একটা একটা দুর্বলতা রয়ে যায় যে
মানে তার ফিরে আসার সম্ভাবনা একটা থেকেই যায়। কারণ হচ্ছে যে আমরা যে রাজনীতি আমরা দেখে আসছি, আমরা দেখি গণেশ উল্টে গেলে সবকিছু ঠিক হয়ে যায়। ধন্যবাদ আমরা জানাচ্ছি শুধু জনাব বলতে আনিস পারি আলমকে। না যে রিজেক্ট মানে রিজেক্ট, কারণ আমাদের অতীতের ইতিহাসে দেখছি ক্ষমতায় ফিরে আসার নজির রয়ে গেছে বারবার। সেক্ষেত্রে ধন্যবাদ আওয়ামী লীগের ভাগ্য কি হবে সেটা আওয়ামী লীগের সমর্থকরা এবং তারা কোন পদক্ষেপ নিয়ে আগাবে তার উপর নির্ভর করতেছে। জনাব আব্দুল নূর তুষার, যেমনটি সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান বলেছিলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত চাই। এক্সট্রাডিশন চুক্তি অর্থাৎ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। কিন্তু ভারতের অবস্থান অনুযায়ী আসলে আমরা কতটা আশাবাদী হতে পারি, বা শেখ হাসিনার ফিরে আসা কতটা সহজ কিংবা কঠিন? প্রথমত এক্সট্রাডিশন কিংবা অন্য কোনো চুক্তির অধীনে তাকে ফেরানোর সম্ভাবনা খুবই কম। আর উনি যে বারবার বলছেন যে উনি ফিরে আসতে পারেন, এইটা যত উনি বলবেন তত এটা রাখাল বালকের মতো হয়ে যাবে, মানুষ আর বিশ্বাস করবে না। কারণ ফিরে আসবে বলার দরকার কি? ফিরতে পারলে ফিরুক, আমি আসছি এটা বলা হচ্ছে রাখাল বালকের মতো বলা আর কি। একটা পর্যায়ে কেউ এটা বিশ্বাস করবে না এবং এই বিশ্বাস হারিয়ে যাবে। তো এতবার বলে বলে উনি আসলে ফিরে আসার ব্যাপারটাকে হালকা করে ফেলছেন। আর তৃতীয় সেটি হচ্ছে ফিরিয়ে আনার পর এক্সট্রা জুডিশিয়াল কোনো পদ্ধতিতে সরকার যাবে না। সরকার কি এক্সট্রা জুডিশিয়াল পদ্ধতিতে আদৌ যেতে পারে? সরকারের পক্ষে তো এক্সট্রা জুডিশিয়াল যাওয়া সম্ভব না। সরকার বিষয়টাই হচ্ছে জুডিশিয়াল। সরকার মানেই হচ্ছে লেজিটিমেট, সরকার মানে হচ্ছে ইনসাফ। ফলে এক্সট্রা জুডিশিয়াল কিছু করবে না এটা বলা বরং এক ধরনের মনে করিয়ে দেওয়া যে এক্সট্রা জুডিশিয়াল হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমার তেমন কাছে আশ্বাস দিতে হচ্ছে কেন? কোনো দরকার নাই তো। আশ্বাসের বিনিময়ে কেউ ফিরে আসে? আপনি বলেন এস আলমকে ফিরাতে পেরেছে, পিকে হালদারকে ফেরাতে পেরেছে, বাংলাদেশ থেকে লুটপাট করে পালিয়ে যাওয়া যত ঋণ খেলাপি আছে কাউকে ফেরাতে পেরেছে, বেগম পাড়া যারা পালিয়েছেন তাদেরকে ফেরাতে পেরেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাদ দেন, আওয়ামী লীগের যে পাতি নেতৃত্ব পালিয়ে গিয়েছে বা চলে গিয়েছে তাদের কাউকে ফেরানো গিয়েছে? তো এইগুলো আসলে আমি মনে করি না যে আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত। ওনারটা উনি বলুক, আমাদেরটা আমরা বলি। কিন্তু শেখ হাসিনার ফিরে আসা কিংবা আওয়ামী লীগের রাজনীতি শুরু করা কতটা চ্যালেঞ্জের? আওয়ামী লীগের রাজনীতি কিভাবে শুরু হবে এটা আওয়ামী লীগকে দল হিসেবে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগ যদি মনে করে যে তাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সবকিছু হচ্ছে এক ধরনের স্থায়ী বন্দোবস্ত, ওই যে লর্ড কর্নওয়ালিসের যে স্থায়ী বন্দোবস্ত ছিল, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আর হবে না। একটা দল যখন তার সকল শীর্ষ আসনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কোটারি স্বার্থ মেনটেন করে, তখন সেই দলের আর দলগত যে শক্তি সেটা আর থাকে না। আপনি যদি জানেন যে আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, কিন্তু জীবনে আপনি কিছু নির্দিষ্ট পদের উপরে কোনোদিন প্রমোশন পাবেন না যদি কর্তারা আপনার উপর খুশি না হন, ব্যক্তির সিদ্ধান্ত যদি আপনার পক্ষে না থাকে, তাহলে সেই দল তো দল হিসেবে শেষ হয়ে যায়। আমি মনে করে দিতে চাই আওয়ামী লীগের সমর্থকদের শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর একটা অংশ, যেখানে তিনি লিখেছেন যে মুসলিম লীগের যে 12টা বেজেছে, উনি 12টা শব্দটা উচ্চারণ করেন না, যে মুসলিম লীগ যে একটা অকার্যকর দল হয়ে যাচ্ছে, উনি এটার কারণ হিসেবে বলেছিলেন যে আমলা, পুলিশ এবং এই যে এক ধরনের রাষ্ট্র ক্ষমতাকে ভিত্তি করে টিকে থাকার যে চেষ্টা, সেই চেষ্টা থেকে মুসলিম লীগ ধ্বংস হচ্ছে। আপনাকে মনে হয় না যে আওয়ামী লীগ একইভাবে ধ্বংস হয়েছে? জনাব আনিস আলমকে আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ।